ওকে, তাহলে দেখো শ্বসন, গতকালকে আমরা একটা টার্ম পড়ছিলাম ফটো রেসপিরেশন, তাই না? ফটো রেসপিরেশন, তো সেইটার সাথে কিন্তু শ্বসন মানে যায় আর কি। ব্যাপারটা যে শ্বসনের ক্ষেত্রে কি হয়, আসলে অক্সিজেন গৃহীত হয়, কার্বন ডাই অক্সাইড কি বলতো বর্জিত হয়। বেসিক্যালি শ্বসন বলতে আমরা যেটা বুঝি যে শ্বসন মানে হচ্ছে শক্তি উৎপাদন। এখন শক্তিটা কিভাবে উৎপাদিত হয়, যে উদ্ভিদ অক্সিজেনটাকে কি করতেছে বলতো, গ্রহণ করতেছে। উদ্ভিদ অক্সিজেনটাকে গ্রহণ করতেছে আর কার্বন ডাই অক্সাইডটাকে হচ্ছে ত্যাগ করতেছে। এই প্রক্রিয়া এরপরে হচ্ছে কোষের ভিতরে তোমার বিক্রিয়া সংগঠিত হচ্ছে, বিক্রিয়া সংগঠিত হয়ে হচ্ছে শ্বসনটা হচ্ছে ঘটতেছে। এবার দেখো যে তিনটা কারণে আসলে শ্বসন দরকার হয়। দেখো তিনটি কারণে কোষের শক্তির প্রয়োজন, অর্থাৎ আমরা বলতে পারি যে তিনটি কারণে আসলে কি বলতো শ্বসন প্রয়োজন। একটা হচ্ছে বড় বড় জৈব অণু, ডিএনএ, আরএনএ, প্রোটিন ইত্যাদি সংশ্লেষ করে, অর্থাৎ সবচেয়ে বড় অণু কিন্তু ডিএনএ। যদি আমাদেরকে এই টাইপের কোশ্চেনটাও করে যে মানবদেহের সবচেয়ে বড় অণু কোনটা, অ্যান্সার কিন্তু কি বলতো ডিএনএ। ওকে, তারপরে দেখো সক্রিয় ট্রান্সপোর্ট প্রক্রিয়া, ওই যে আমরা একটা কথা পড়তেছিলাম যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, তারপর হচ্ছে সক্রিয় পরিশোষণ, মনে আছে না? ওখানেও কিন্তু শক্তি লাগে। তো শক্তিটা যোগান দেয় কি এটিপি, আর এটিপিটা কই থেকে আসে বলতো শ্বসন থেকে আসে। তারপরে দেখো কোষের অভ্যন্তরে বস্তু সমূহকে এদিক ওদিক পরিচালনা করা, এই কাজগুলোতে শ্বসন লাগে। ওকে, ভালো কথা। এবার আসো অক্সিজেনের উপস্থিতি আর অনুপস্থিতির উপর ভিত্তি করে শ্বসন বেসিক্যালি দুই প্রকার। কি বলছি বলতো, অক্সিজেনের উপস্থিতি অনুপস্থিতির ভিত্তি করে। এখানে আমরা একটা শব্দ ইউজ করছি সবাত। সবাত মানে যে শ্বসনে অক্সিজেন লাগে, যে শ্বসনে অক্সিজেন লাগে সেটাকে আমরা কি বলি সবাত। যে শ্বসনে অক্সিজেন লাগে না, অক্সিজেন লাগে না, সেটাকে আমরা কি বলি বলতো অবাত বলি। তাহলে শ্বসন কি দুই প্রকার, একটা সবাত আর একটা হচ্ছে কি অবাত। এবং আরেকটি খুব ইন্টারেস্টিং ব্যাপার আমরা যদি দেখি, খেয়াল করো সালোক সংশ্লেষণের ক্ষেত্রে যা ছিল উৎপাদ, শ্বসনের ক্ষেত্রে সেটা দেখো বিক্রিয়া। সালোক সংশ্লেষণের বিক্রিয়া শেষে কি পাইছো তুমি, 1 অণু গ্লুকোজ পাইছো, 6 অণু অক্সিজেন পাইছো, 6 অণু কি পাইছো পানি পাইছো। এবার দেখো শ্বসনের ক্ষেত্রে তারা কিন্তু কি হয়ে গেছে বিক্রিয়ক হয়ে গেছে। শ্বসনের ক্ষেত্রে তারা কি হয়ে গেছে বিক্রিয়ক হয়ে গেছে, তাই না? তাহলে এই যে সবাত শ্বসনের বিক্রিয়া, এখান থেকে আমরা কি বলতো 36টা এটিপি পাই সবাত শ্বসনে। আমরা একটু পরে দেখবো যে আসলে কোন জায়গা থেকে আমরা কতগুলো করে এটিপি পাচ্ছি। আর অবাত শ্বসনের ক্ষেত্রে হচ্ছে আমরা 2 অণু এটিপি পাই। তাহলে আমাদেরকে যদি জিজ্ঞেস করে যে শ্বসনে টোটাল কয় অণু এটিপি উৎপন্ন হয়, তাহলে আমরা অ্যান্সার করবো কি 38। আর যদি জিজ্ঞেস করে সবাত শ্বসনে কয় অণু, তাহলে 36। অবাধে কয় অণু 2, তাহলে সবাদে 36, অবাধে 2, এই টোটাল হচ্ছে কত বলতো 38। তো বিক্রিয়াগুলো হচ্ছে আমরা একটু জানার চেষ্টা করব। এবার আসো শ্বসনের প্রকারভেদ নিয়ে যেটা আমরা হচ্ছে কথাবার্তা বলতেছিলাম, যে সবাত শ্বসন, তারপরে হচ্ছে কি বলতো অবাত শ্বসন, যেটা নিয়ে আমরা অলরেডি পড়ে আসলাম। ওকে, এবার আসো সবাত শ্বসনের ধাপগুলো নিয়ে পড়ি। 1 নম্বর ধাপটা হচ্ছে কি দেখো গ্লাইকোলাইসিস। মনোযোগ দিয়ে খেয়াল করো, গ্লাইকোলাইসিস শুধু সবাত শ্বসনের প্রথম ধাপ না, এটি সবাত এবং অবাত, কি বলছি বলতো সবাত এবং অবাত উভয় শ্বসনেরই প্রথম ধাপের নাম কি বলতো গ্লাইকোলাইসিস। তো এই সবাত এবং অবাত উভয় শ্বসনের প্রথম ধাপের নাম কি বলতো গ্লাইকোলাইসিস। এই কারণে এই গ্লাইকোলাইসিসে কিন্তু আসলে অক্সিজেন লাগে না, অক্সিজেন লাগে না। বুঝতে পারছো কাহিনীটা কি, যে সবাত শ্বসনের অন্য সকল ধাপে অক্সিজেনের প্রয়োজন আছে, বাট এই গ্লাইকোলাইসিসে অক্সিজেনের প্রয়োজন নাই। এই টাইপের একটা কোশ্চেন কোন একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসছিল, যে হচ্ছে কোন প্রক্রিয়ায় অক্সিজেনের প্রয়োজন পড়ে না, সেটার নাম হচ্ছে কি বলতো গ্লাইকোলাইসিস। কোনটা কোথায় ঘটে সেটা আমরা একটু পরে দেখব, আগে আমরা এটা পড়ার চেষ্টা করি। খেয়াল করো এই যে গ্লাইকোলাইসিস আছে, এই গ্লাইকোলাইসিসে হচ্ছে মেইন কাহিনীটা আসলে কি, মেইন কাহিনীটা হচ্ছে গ্লুকোজ আর হচ্ছে কি পাইরুভিক অ্যাসিড। একদম খাঁটি বাংলা ভাষায় যদি বলি যে 1 অণু গ্লুকোজ জারিত হয়ে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি করে, অর্থাৎ গ্লাইকোলাইসিসের আলটিমেট প্রোডাকশনটা কি বলতো
এক অণু গ্লুকোজ হচ্ছে কি জারিত হবে, জারিত হয়ে 2 অণু হচ্ছে পাইরুভিক অ্যাসিড হচ্ছে তৈরি হবে। এখানে এক অণু লিখছে, যে স্টার মার্ক দেওয়া ছিল ওটা আমি কেটে ফেলছি। তো এক অণু গ্লুকোজ জারিত হয়ে কয় অণু পাইরুভিক অ্যাসিড তৈরি করবে? 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি করবে। এই যে এক অণু গ্লুকোজ জারিত হয়ে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি করতেছে, এটাতে বিক্রিয়া লাগবে 9টা। এই দেখো বিক্রিয়া কয়টা? 9টা। বিক্রিয়া কয়টা? 9টা। আর এই 9টা বিক্রিয়া এনজাইম হচ্ছে কয়টা? 10টা। তার মানে দেখো যে আমরা যদি দেখি যে গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে রিঅ্যাকশন কয়টা? 9টা। তারপরে হচ্ছে এনজাইম কয়টা? তোমার হচ্ছে 10টা। এনজাইম কয়টা বলো তো? 10টা। রিঅ্যাকশন 9টা, এনজাইম কয়টা বলো তো? 10টা। এটা কিন্তু মনে রাখতে হবে, এটা কিন্তু পরীক্ষায় আসে যে রিঅ্যাকশন কয়টা, এনজাইম কয়টা। এবার আসো, এই যে 9টা বিক্রিয়া আছে এর মধ্যে 1, 3 আর হচ্ছে কি 9, 1, 3 এবং হচ্ছে কি 9, এই 3টা বিক্রিয়া হচ্ছে তোমার তোমার হচ্ছে একমুখী। বুঝতে পারছো? এই 3টা বিক্রিয়া হচ্ছে কি একমুখী, আর বাকি বিক্রিয়াগুলো হচ্ছে উভমুখী। তাহলে দেখো যে 1, 3, 9 এই 3টা বিক্রিয়া হচ্ছে কি একমুখী, আর বাকি বিক্রিয়াগুলো হচ্ছে কি উভমুখী। এই পয়েন্টগুলো হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে। এবার আসো, এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা সম্পর্কে ধারণা দিচ্ছে হচ্ছে 3জন বিজ্ঞানী। কি? ইএমপি। 3জন বিজ্ঞানীর নামের প্রথম লেটার ই দিয়ে হচ্ছে এমবেডেন, এম দিয়ে হচ্ছে মেরহফ, পি দিয়ে হচ্ছে পার্নাস। তার মানে এমবেডেন, মেরহফ এবং কি পার্নাস। এমবেডেন, মেরহফ এবং কি বলতো পার্নাস। এই 3জন বিজ্ঞানী হচ্ছে সর্বপ্রথম এইটা সম্পর্কে হচ্ছে ধারণা দিছে। এই কারণে গ্লাইকোলাইসিসকে হচ্ছে ইএমপি পাথওয়েও বলা হয়। কি বলা হচ্ছে বলতো? ইএমপি পাথওয়েও বলা হয়। তারপরে শ্বসনের সাধারণ গতিপথ, তারপরে সাইটোপ্লাজমীয় শ্বসন, শ্বসনের সাধারণ গতিপথ, সাইটোপ্লাজমীয় শ্বসন, এই নামগুলোতেও ডাকা হয়, কারণ গ্লাইকোলাইসিসটা সাইটোপ্লাজমে হয়, এই কারণে এটাকে সাইটোপ্লাজমিক শ্বসনও বলা হয়। আর এখানে একটা এনজাইম থাকে, এনজাইমটার নাম হচ্ছে ফসফ্রুক্টোকাইনেস। এটাকে অ্যালেস্টেরিক এনজাইম বলা হয়। অ্যালেস্টেরিক এনজাইম মিন্স হচ্ছে যে এনজাইমটা আসলে বিক্রিয়াটাকে ত্বরান্বিত করে হচ্ছে বেশি। এখানে তো দেখতেছি না, এই যে আছে দেখো ফসফ্রুক্টোকাইনেস। এই এনজাইমটাকে আমরা কি বলতেছি বলতো? অ্যালেস্টেরিক এনজাইম। তাহলে আমরা গ্লাইকোলাইসিস সম্পর্কে কি কি জানলাম? সবাদ এবং অবাধ উভয় শ্বসনেরই প্রথম ধাপ। এক অণু গ্লুকোজ বিক্রিয়া করে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি করে। এখানে 9টা বিক্রিয়ায় 10টা এনজাইম কাজ করে। 9টা বিক্রিয়ার মধ্যে 1, 3, 9 এরা কি একমুখী। 1, 3, 9 একমুখী। 1, 1, 1, 3, 9 একমুখী। 1, 3, 9 কি একমুখী। বাকি বিক্রিয়াগুলো উপমুখী। তারপর হচ্ছে আমরা বললাম এটাকে ইএমপি, এমবেডেন, মেরহফ, পার্নাস পাথওয়ে বলা হয়। সাইটোপ্লাজমিক শ্বসন হচ্ছে বলা হচ্ছে, সাইটোপ্লাজমিক শ্বসন হচ্ছে বলা হচ্ছে। তারপরে দেখো এখানে একটা অ্যালেস্টেরিক এনজাইম। অ্যালেস্টেরিক এনজাইম মানে হচ্ছে যে এনজাইমটা আসলে হচ্ছে বিক্রিয়াকে খুব বেশি ত্বরান্বিত করে, বিক্রিয়ায় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, সেটাকে অ্যালেস্টেরিক এনজাইম বলা হয়। সো এখানে অ্যালেস্টেরিক এনজাইমটা কি বলতো? ফসফ্রুক্টোকাইনেস। এবার চলো বিক্রিয়াগুলো একদম ইজি। তুমি C3 বুঝছো মানে গ্লাইকোলাইসিসের বিক্রিয়া একদম সহজ। জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখো, জাস্ট একটু মনোযোগ দিয়ে। গ্লুকোজ, এই দেখো খেয়াল করো, গ্লুকোজ 6 মানে গ্লুকোজ থেকে দেখো গ্লুকোজ 6 ফসফেট হয়েছে। তার মানে কি একটা ফসফেট যুক্ত হয়েছে। গতকাল কি শিখেছিলাম? ফসফেট যুক্ত হলেই কাইনেস, ফসফেট যোগ হলেই কি কাইনেস। এই দেখো এটিপি দিয়ে দিছে, এই যে কাইনেস। কেন হেক্সোকাইনেস বলছে? কারণ এই যে গ্লুকোজটা 6 কার্বন বিশিষ্ট শর্করা, এই কারণে এখানে কি বলছে? হেক্সোকাইনেস। বুঝতে পারছো? তারপরে দেখো গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট। কি বলছিলাম? একই আণবিক সংকেত, গাঠনিক সংকেত ভিন্ন। তার মানে কি? আইসোমার। একই আণবিক সংকেত, গাঠনিক সংকেত ভিন্ন, তার মানে কি? আইসোমার। এই কারণে দেখো কি আইসোমারেস। কি আইসোমারেস? এই যে তোমার ফ্রুক্টোজের ফসফো আর গ্লুকোজের গয়ল, তার মানে ফসফোগ্লুকো আইসোমারেস। ফসফোগ্লুকো আইসোমারেস। ওকে, ভালো কথা। তারপরে দেখো ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 বিস ফসফেট। তার মানে আবার কাহিনী কি? আবার ফসফেট যুক্ত হয়েছে। ফসফেট যুক্ত হলে কাইনেস, ফসফেট যুক্ত হলে কি কাইনেস। কিন্তু নামগুলো কিভাবে দিবা? বিক্রিয়ার উপর ডিপেন্ড করে। ফসফোফ্রুক্টোকাইনেস, ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে কি ফ্রুক্টোজ 6 বিস ফসফেট তৈরি করতেছে, এই কারণে হচ্ছে ফসফোফ্রুক্টোকাইনেস। এই কারণে হচ্ছে কি বলতো? ফসফোফ্রুক্টোকাইনেস। তার মানে ফসফেট যোগ হলেই কি বলতো? কাইনেস। ওকে, এবার আসো, এই দেখো এখানে দুইটা
তৈরি হয়েছে ওই যে C3 চক্রের মতো 3 ফসফোগ্লিসারালডিহাইড আর ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন 3 ফসফেট ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন 3 ফসফেট এখানে কোন এনজাইম ওই যে আইসোমার এটার কি আইসোমার কারণ আণবিক সংকেত একই গাঠনিক সংকেত ভিন্ন এরা পরস্পরের কি বলতো আইসোমার এরপরে এখান থেকে হচ্ছে আমরা কি পাইছি এই যে ডিহাইড্রোজিনেস আমরা বলছিলাম না গতকালকে যে ডিহাইড্রোজিনেস থাকলেই সেখানে কি দুইটা যৌগ নিয়ে আমরা C3 তেও দেখছি C4 এও দেখছি যে দুইটা যৌগ খেয়াল করো এই দুইটার পরে যে এনজাইমটা সেটা কি ডিহাইড্রোজিনেস তো এসে কি করে দিছে অন 3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড তারপরে সেখান থেকে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড সেখান থেকে 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড সেখান থেকে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড সেখান থেকে কি পাইরুভিক অ্যাসিড তার মানে তুমি যদি এই বিক্রিয়াটাকে মার্ক করো খেয়াল করো একটু মনোযোগ দিয়ে যে অন 3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড ঠিক আছে অন 3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড এখান থেকে কি 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড হয়েছে তার মানে একটা ফসফেট কি কমে গেছে আমরা যদি এটিপি দেই তাহলে কি ফসফেট বাড়ে আর দেখো তো যদি আমরা উল্টাটা দেই এডিপি দিলে ফসফেট কমে খেয়াল করছে এই দেখো এখানে ইনপুট দিছে কি এডিপি তাহলে এডিপি যখন ইনপুট দিছে এডিপি কি করছে এখান থেকে একটা ফসফেট নিয়ে সে নিজে কি হয়ে গেছে এটিপি হয়ে গেছে এই কারণে কি 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড ওখান থেকে ফসফেটটা শুধু তার অবস্থান চেঞ্জ করছে 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড ওখান থেকে দেখো কি হয়েছে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড তারপরে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড থেকে ওই ফসফেটটাকে বিদায় করে নিয়ে গেছে এই যে ফসফেট বিদায় করার সম্পর্ক কি বলতো এডিপির সাথে কি এডিপি দিতে হবে এডিপি দিলে ফসফেটটারে নিয়ে চলে যাবে অর্থাৎ এটিপি দিলে ফসফেট যুক্ত হবে আর এডিপি দিলে ফসফেট কি রিমুভ হবে এটিপি দিলে ফসফেট যুক্ত আর এডিপি দিলে হচ্ছে ফসফেট কি হবে বলতো রিমুভ হবে তার মানে আমরা ফাইনালি কি পাইছি দেখো তো পাইরুভিক অ্যাসিড এবং এইটার এনজাইমগুলো মনে রাখা সবচেয়ে সহজ কারণ প্রত্যেকটা বিক্রিয়ার সাথে এনজাইমের সম্পর্ক আছে মনোযোগ দিয়ে বোঝো ফসফোইনল পাইরুভিক অ্যাসিড থেকে পাইরুভিক অ্যাসিড তাই না এই কারণে এটার নাম হচ্ছে পাইরুভিক অ্যাসিড কাইনেস ওই যে এটিপি আসলেই কি হয়ে যাবে কাইনেস তারপরে দেখো হচ্ছে তোমার 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড এখানে ফসফোগ্লিসারোমিউটেস তারপরে দেখো অন 3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড এই যে এখানেও কি ফসফেট এটিপির কাহিনী হয়েছে তার মানে কি কাইনেস ফসফোগ্লিসারিক কাইনেস অর্থাৎ বিক্রিয়ার সাথে নামের মিল আছে তবে এখান থেকে সবচেয়ে বেশি হচ্ছে প্রশ্ন হয় এই যে তোমার এই ফসফোগ্লিসারালডিহাইড ডিহাইড্রোজিনেস এইটা নিয়ে আর হচ্ছে এই যে পাইরুভিক অ্যাসিড কাইনেস এইটা নিয়ে হচ্ছে সবচেয়ে বেশি প্রশ্ন হয় তার মানে এটা তুমি C3 চক্র বুঝছো মানে এটা তুমি বুঝে গেছো ঠিক আছে তাহলে দেখো গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট তার মানে এটা কি তুমি কি এখানে কি ঘটতেছে ফসফেট যুক্ত হচ্ছে ফসফেট যোগ হোক বিয়োগ হোক কে চলে আসবে কাইনেস চলে আসবে ঠিক আছে এই কারণে দেখো এখানে কি আসছে হেক্সাকাইনেস তারপরে দেখো গ্লুকোজ 6 থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট একই আণবিক সংকেত গাঠনিক সংকেত ভিন্ন এই কারণে কি আইসোমারেস তারপরে দেখো ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ অন 6 বেস ফসফেট তার মানে কি ফসফেট যুক্ত হয়েছে যুক্ত হলেই কি বলতো কাইনেস কি কাইনেস ফসফ্রুক্টোকাইনেস তারপরে অ্যালডোলেস আইসা একটা অ্যালডিহাইড আর একটা কি কিটোন তৈরি করছে যেহেতু দুইটা যৌগ তাহলে আমাদের এনজাইম চলে আসবে কি ডিহাইড্রোজিনেস কি ডিহাইড্রোজিনেস এই যে ফসফোগ্লিসারালডিহাইড ডিহাইড্রোজিনেস কারণ এই যে এখানে দেখো ফসফোগ্লিসারালডিহাইড আছে তারপরে এখান থেকে কি একটা ফসফেট কি বিচ্যুত হলেও সেখানে কি আসবে কাইনেস কারণ কাইনেসটার কাজ হচ্ছে যুক্ত করা কখনো সে কি করতেছে বিক্রিয়কের মধ্যে যুক্ত করতেছে অথবা কখনো সে কি প্রভাবকের মধ্যে যুক্ত করতেছে দেখো এডিপির সাথে যুক্ত করতেছে এখানে এনজাইম তারপরের ধাপেও এই যে এডিপির সাথে হচ্ছে যুক্ত করতেছে এই হচ্ছে গ্লাইকোলাইসিস তারপরে দেখো পরের ধাপ কি পাইরুভিক অ্যাসিডের হচ্ছে জারণ ঠিক আছে তো তোমার পাইরুভিক অ্যাসিড কিন্তু 3 কার্বন বিশিষ্ট 3 কার্বন নাকি 2 কার্বন ধরো তো হ্যাঁ 3 কার্বন তাহলে দেখো যে পাইরুভিক অ্যাসিড হচ্ছে 3 কার্বন বিশিষ্ট হচ্ছে কি পাইরুভিক অ্যাসিড এই পাইরুভিক অ্যাসিডের কি ঘটবে বলতো জারণ ঘটবে মানে আগের ধাপে পাইরুভিক অ্যাসিড কি হলো বলতো তৈরি হওয়ার পর এই ধাপে এসে কি ঘটবে বলতো পাইরুভিক অ্যাসিডের হচ্ছে জারণ ঘটবে জারণ ঘটে সেখান থেকে কি তৈরি হবে অ্যাসিটাইল কোয়ে তৈরি হবে অ্যাসিটাইল কোয়ে তৈরি হবে কি তৈরি হলো অ্যাসিটাইল কোয়ে তৈরি হলো এই
অ্যাসিটাইল কোয়েটা হচ্ছে গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্রের মধ্যে সম্পর্ক স্থাপন করবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্রের মধ্যে সম্পর্ক তৈরি করে কে, হচ্ছে কি বলতো, অ্যাসিটাইল কোয়ে। ঠিক আছে, সংযোগকারী রাসায়নিক উপাদান, সংযোগকারী রাসায়নিক উপাদান। তাহলে দেখো এখানে কি কি তৈরি হচ্ছে, আসলে এই 3 কার্বন বিশিষ্ট এই পাইরুভিক অ্যাসিডের যখন জারণ ঘটবে সেখান থেকে আমরা অ্যাসিটাইল কোয়ে পাবো। আরেকটা জিনিস পাবো হচ্ছে NADH প্লাস H প্লাস পাবো, মানে NADH টা কি বিজারিত হইলো, NADH টা কি বলতো বিজারিত হইলো। আর হচ্ছে তোমার এক অণু কি কার্বন ডাই অক্সাইড পাবো, এক অণু কি কার্বন ডাই অক্সাইড পাবো। তার মানে এই যে পাইরুভিক অ্যাসিডটা জারিত হয়ে 3টা জিনিস তৈরি করতেছে, একটা হচ্ছে অ্যাসিটাইল কোয়ে, NADH, আর একটা হচ্ছে কি বলতো কার্বন ডাই অক্সাইড। এই অ্যাসিটাইল কোয়েটা হচ্ছে গ্লাইকোলাইসিস এবং হচ্ছে ক্রেবস চক্র দুইটার মধ্যে কি করবে, সংযোগ সাধন করবে। এবার চলো তাহলে আমরা ক্রেবস চক্রে চলে আসলাম, যে এই ক্রেবস চক্রের সাথে অ্যাসিটাইল কোয়ে হচ্ছে কি করলো বলতো, তোমার সংযোগ সাধন করলো। ঠিক আছে, সংযোগ সাধন হচ্ছে কি বলতো করলো। তারপরে দেখো যে কাহিনীটা কি, এই ক্রেবস চক্র। এবার আসো, এই আমরা যতগুলো রিঅ্যাকশন দেখছি তার মধ্যে এই ক্রেবস চক্রটা একটু লেস ইম্পর্টেন্ট। এই ক্রেবস চক্রটা থেকে হচ্ছে তারপরে জাহাঙ্গীরনগরে হচ্ছে প্রশ্ন চলে আসে। তো চলো আগে আমরা এর কিছু নাম জানি। এই ক্রেবস চক্রের নাম হচ্ছে ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র, তারপর হচ্ছে সাইট্রিক অ্যাসিড চক্র, ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র, তারপরে হচ্ছে কি বলতো সাইট্রিক অ্যাসিড চক্র। এই নামগুলোতে ডাকা হয় ক্রেবস চক্রকে, ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড, তারপরে হচ্ছে কি বলতো সাইট্রিক অ্যাসিড। অর্থাৎ হচ্ছে যে আমরা দেখবো যে প্রথম স্থায়ী যৌগটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড, এই কারণে এটার নাম হচ্ছে সাইট্রিক অ্যাসিড চক্র হিসেবে হচ্ছে ডাকা হয়। তারপরে দেখো যে তোমার এই যে টোটাল বিক্রিয়াটা আছে, এখানে হচ্ছে একটা এনজাইম আছে, দেখতেছি কি, হ্যাঁ এই যে এনজাইমটার নাম হচ্ছে আইসোসাইট্রেট ডিহাইড্রোজেনেস। এই যে এইটা, এই বিক্রিয়ার ক্ষেত্রে অ্যালিস্টেরিক এনজাইম হচ্ছে এই আইসোসাইট্রেস ডিহাইড্রোজেনেস, অ্যালিস্টেরিক এনজাইম। অ্যালিস্টেরিক এনজাইম হচ্ছে কি আইসোসাইট্রেট ডিহাইড্রোজেনেস। অ্যালিস্টেরিক এনজাইম কি আইসোসাইট্রেট ডিহাইড্রোজেনেস, এটা হচ্ছে ক্রেবস সাইকেলের হচ্ছে অ্যালিস্টেরিক এনজাইম। তারপর হচ্ছে দেখো তোমার এরপরে আরেকটা যৌগ আছে, সেটা হলো অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এটা ম্যাট্রিক্সে স্থায়ীভাবে অবস্থান করে, এই কারণে এটাকে বলা হয় আবাসিক অণু। এই কারণে এটাকে কি বলা হচ্ছে বলতো, আবাসিক অণু বলা হচ্ছে। এটাকে আমরা কি বলতেছি বলতো, আবাসিক অণু হচ্ছে আমরা বলতেছি। সো এই পর্যন্ত হয়ে গেল। এবার আসলে হচ্ছে ভাইয়া এখান থেকে আমরা কি পড়বো, খেয়াল করো, এটার আরেকটা নাম দিয়েছি কি আমরা বলতো সাইট্রিক অ্যাসিড চক্র। কারণ কি, এটা প্রথম স্থায়ী যৌগ, কারণ হচ্ছে এটা হচ্ছে প্রথম স্থায়ী যৌগ। স্থায়ী যৌগ হচ্ছে কি সাইট্রিক অ্যাসিড। অ্যালিস্টেরিক এনজাইম কোনটাকে বলতেছি, আইসোসাইট্রেট ডিহাইড্রোজেনেস কে। খেয়াল করো যে এই যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিডটা, এটা অ্যাসিটাইল কোয়ে, ওই যে বলছিলাম সংযোগকারী, অ্যাসিটাইল কোয়ের সাথে বিক্রিয়া করে কি তৈরি করতেছে, সাইট্রিক অ্যাসিড। তারপর হচ্ছে অ্যাকোনিটেস, আইসোসাইট্রেট ডিহাইড্রোজেনেস, তারপরে সাকসিনাল কোয়ে। তারপরে এবার আমি হচ্ছে সহজ করে দিচ্ছি তোমাদের জন্য, খেয়াল করো, তুমি আগে ডিহাইড্রোজেনেস গুলোকে মার্ক করো। এই যে একটা, তারপর হচ্ছে এই যে একটা, এই যে একটা, তারপর হচ্ছে এই যে একটা। খেয়াল করো টোটাল বিক্রিয়া আছে এখানে হচ্ছে 7টা বিক্রিয়া, 8টা বিক্রিয়া আছে। 8টা বিক্রিয়ার মধ্যে দেখো 4টা বিক্রিয়াতেই ডিহাইড্রোজেনেস। তোমাকে তো পরীক্ষায় চাইবে এনজাইম। এবার প্রশ্ন হচ্ছে ভাইয়া যে ডিহাইড্রোজেনেস পাচ্ছি কিভাবে বুঝবো কোন বিক্রিয়ায় কোন ডিহাইড্রোজেনেস? তোমাকে তো অপশনে বলে দিবে যে এইটা থেকে এটা তৈরি হচ্ছে, তাই না? দেখো আইসোসাইট্রিক অ্যাসিড থেকে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড, ঠিক আছে, আইসোসাইট্রিক থেকে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড। তার মানে এখানে এখানে আইসোসাইট্রেট ডিহাইড্রোজেনাস, আইসোসাইট্রেট, এই যে এটার থেকে আইসোসাইট্রেট ডিহাইড্রোজেনাস। পরেরটা চিন্তা করো, আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড থেকে সাকসিনল কোয়ে। তার মানে এখানে কোন এনজাইম, আলফা কিটোগ্লুটারেস ডিহাইড্রোজেনাস। এই যে এটার নাম, আগেরটার নাম মানে যেটা থেকে শুরু হবে সেটার নাম আলফা কিটোগ্লুটারেট ডিহাইড্রোজেনাস। ওকে, তারপর আসো এই যে এখানে আসো সাকসিনিক অ্যাসিড থেকে ফিউমারিক অ্যাসিড।
এখানেও কি বলতো ডিহাইড্রোজিনাস, এখানেও কি বলতো ডিহাইড্রোজিনাস। তাহলে কোন ডিহাইড্রোজিনাস? এই সাকসিনিক ডিহাইড্রোজিনাস। কোন ডিহাইড্রোজিনাস বলতো? সাকসিনিক ডিহাইড্রোজিনাস। তারপরে আসো যে ম্যালিক অ্যাসিড থেকে তোমার কি বলতো অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড। তাহলে এখানেও কোন ডিহাইড্রোজিনাস? এই ম্যালেট ডিহাইড্রোজিনাস। অর্থাৎ সহজ কিন্তু, যে যেটা বিক্রিয়াটা স্টার্ট করবে তার নাম অনুসারে এনজাইমটার নাম হয়ে যাবে। আর সাধারণত অ্যাসিড যেখানেই পাবা, যে দেখো আইসোসাইট্রিক অ্যাসিড থেকে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড ডিহাইড্রোজিনাস, সাকসিনিক অ্যাসিড থেকে ফিউমারিক অ্যাসিড ডিহাইড্রোজিনাস, ফিউমারিক অ্যাসিড থেকে ম্যালিক অ্যাসিড থেকে অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড হচ্ছে কি ডিহাইড্রোজিনাস। তার মানে এই ডিহাইড্রোজিনাসের ব্যাপারটা তো ক্লিয়ার, তাই না? যে চার জায়গায় নামগুলো কি, যেটা থেকে স্টার্ট হয়েছে সেইটা অনুযায়ী হচ্ছে নাম হবে। ওকে, এর বাইরে দেখো কি কি এনজাইম আছে। আমি কালারটা চেঞ্জ করে ফেলি। এর বাইরে দেখো আমরা যদি এনজাইম গুলো দেখি, একটা হচ্ছে ফিউমারেস, তাই না? তারপর হচ্ছে তোমার সাইট্রেট সিনথেস, ঠিক আছে? তারপর হচ্ছে অ্যাকোনিটাস। ওকে, অ্যাকোনিটাস, ফিউমারেস, আর হচ্ছে কি বলতো তোমার কই গেল আর একটা কই, সাইট্রেট সিনথেস। এবার বোঝার চেষ্টা করো, এই তিনটাও আরো সহজ। খেয়াল করো, এই যে ফিউমারিক অ্যাসিড থেকে যখন ম্যালিক অ্যাসিড হয়েছে তখন কি ফিউমারেস, ফিউমারিক অ্যাসিড থেকে যখন ম্যালিক অ্যাসিড হয়েছে তখন কি ফিউমারেস। তারপরে দেখো সাইট্রিক অ্যাসিড থেকে যখন আইসোসাইট্রিক হয়েছে অ্যাকোনিটাস, আর হচ্ছে অক্সালোঅ্যাসিটিক থেকে যখন সাইট্রিক হয়েছে সাইট্রেট। ঠিক আছে, এতগুলো দরকার নাই, তুমি ডিহাইড্রোজিনাস আর ফিউমারেসটা ভালো করে মনে রাখবা, আর অ্যাকোনিটাসটা হয়ে গেল। তাহলে মনে রাখার সহজ ওয়ে কি? ফার্স্ট ওয়ান হচ্ছে আমাদের ডিহাইড্রোজিনাস গুলো আইডেন্টিফাই করব। কিভাবে করব? ওই যে শুরুটা যেটা থেকে হয়েছিল সেটা থেকে, তো সেটা দিয়ে হয়ে গেল ডিহাইড্রোজিনাস। এরপরে আমরা কি দেখবো? ফিউমারেসটা দেখবো আর অ্যাকোনিটাসটা দেখবো। যে ফিউমারেস কিভাবে মনে রাখবো? ফিউমারিক অ্যাসিড, ঠিক আছে, ফিউমারিক অ্যাসিড। এখন তুমি যদি মনে করো এগুলো একবার পড়লেই হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু তা না। তুমি বই না পড়ো, বারবার এই ক্লাসগুলো দেখো। আজকে একবার দেখলা, উইকলি পরীক্ষার আগে একবার দেখলা, মান্থলি পরীক্ষার আগে একবার দেখলা, এভাবে বারবার যখন তুমি দেখবা ক্লিয়ার হয়ে যাবে। একবার দেখলে ক্লিয়ার হবে ব্যাপারটা এমন না, তুমি যখন বারবার দেখবা তখন কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তারপর আসে হচ্ছে এর পরের ধাপ কি? ইটিএস বা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন, যেটাকে হচ্ছে আমরা বলে থাকি। এই যে ইটিএসটা আছে, ইটিএস এ অক্সিজেনই কিন্তু ইলেকট্রনের শেষ গ্রহীতা, অর্থাৎ ই মাইনাসের শেষ গ্রহীতা হচ্ছে কি বলতো? অক্সিজেন। আর ই মাইনাসের প্রথম গ্রহীতা, ই মাইনাসের হচ্ছে তোমার প্রথম গ্রহীতা হচ্ছে তোমার এফএডি, এফএডি একটা কোএনজাইম আর কি। এফ এ হচ্ছে কি বলতো? ডি। আর এই যে তোমার ইলেকট্রন ট্রান্সপোর্ট যে চেনটা আছে, এটা একটি একক প্রোটিন আর তিনটা মাল্টি প্রোটিন কমপ্লেক্স নিয়ে গঠিত। অর্থাৎ ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের মধ্যে আমরা যেটা পাই, একটি একক প্রোটিন আর হচ্ছে তোমার তিনটা মাল্টি প্রোটিন কমপ্লেক্স দ্বারা তৈরি, মাল্টি প্রোটিন কমপ্লেক্স দ্বারা তৈরি। ক্লাস কিন্তু আমরা শেষের দিকে চলে আসছে। একটি একক প্রোটিন আর তিনটা হচ্ছে কি বলতো? মাল্টি প্রোটিন কমপ্লেক্স দ্বারা তৈরি। তাহলে দেখো যে একক প্রোটিন কোনটা? তোমার NADH ডিহাইড্রোজিনেস। আমরা আগে তিনটা মাল্টি প্রোটিন লিখে ফেলি, কিন্তু এখানে আবার একটা ঝামেলা আছে, এটা সিরিয়াল আকারে লিখতে হবে। 1 2 3 4, এটা হচ্ছে কমপ্লেক্স 1, কমপ্লেক্স 2, কমপ্লেক্স 3, কমপ্লেক্স 4। এক নম্বর কমপ্লেক্সে আমরা যেটা পাবো NADH ডিহাইড্রোজিনেস, তারপর একটা সাকসিনেট ডিহাইড্রোজিনেস, NADH ডিহাইড্রো লিখে রাখলাম আমি, ঠিক আছে। তারপরেরটা হচ্ছে সাকসিনেট ডিহাইড্রোজিনেস। তারপরের যে হচ্ছে দুইটা সাইটোক্রোম কমপ্লেক্স, আর একটা হচ্ছে সাইটোক্রোম অক্সিডেস। এরপরেরটা হচ্ছে সাইটোক্রোম কমপ্লেক্স আর হচ্ছে সাইটোক্রোম অক্সিডেস। খেয়াল করো কি বলছি, আসলে এটা কি লিখলাম। আমরা বলছি ইটিএস মানে কি? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। তো এখানে কি ঘটে? ইলেকট্রনের আদান প্রদান ঘটে, কেউ গ্রহণ করে,
তো এই ইলেকট্রন, শেষ ইলেকট্রনটা ইটিএস এর একদম শেষ ইলেকট্রনটাকে গ্রহণ করে অক্সিজেন, আর প্রথম ইলেকট্রনটাকে কি এফএডি গ্রহণ করে, একটা কোএনজাইম। এরপর আমরা বলছি এই ইটিএসটা একটি একক প্রোটিন আর 3টি মাল্টি প্রোটিন দ্বারা গঠিত। একটি একক প্রোটিন আর 3টা কি বলতো মাল্টি প্রোটিন দ্বারা গঠিত। এই যে কমপ্লেক্স আমরা 2 এ যেটা লিখছি, কমপ্লেক্স 2 এ যেটা লিখছি, এটা হচ্ছে একটা একক প্রোটিন। আর এই যে কমপ্লেক্স 1 3 4, এই তিনটা হচ্ছে কি মাল্টি প্রোটিন। এনএডিএইচ ডিহাইড্রোজিনেস সাইটোক্রোম কমপ্লেক্স, তারপরে কি সাইটোক্রোম অক্সিডেস, এই তিনটা হচ্ছে কি তোমার মাল্টি প্রোটিন কমপ্লেক্স। আর এই যে 2 নাম্বারটা যেটা, এটা হচ্ছে কি সাকসিনের ডিহাইড্রোজিনেস। শেষ। এই হচ্ছে আমাদের সবাদ গেল। তারপর হচ্ছে অবাত। অবাতের ক্ষেত্রে গ্লাইকোলাইসিস সেম, ওই সবাদে যা ঘটছে সেম গ্লাইকোলাইসিসের ক্ষেত্রেও তাই ঘটবে। এবার আসো পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ। দেখো সবাদের ক্ষেত্রে আমরা যে ধাপটা পাইছি সেটা হচ্ছে পাইরুভিক অ্যাসিডের সম্পূর্ণ জারণ, আর অবাদের ক্ষেত্রে যেটা পাইলাম পাইরুভিক অ্যাসিডের হচ্ছে কি অসম্পূর্ণ জারণ। এবার এখানে কন্ডিশন দুইটা। কি কি কন্ডিশন বলতো? যে পাইরুভিক অ্যাসিড হচ্ছে জারিত হয়ে ইথানল বাকি অ্যালকোহল, ইথানল ও কার্বন ডাই অক্সাইড তৈরি হতে পারে, এবং আরেকটা কন্ডিশন হচ্ছে তোমার ল্যাকটিক অ্যাসিড তৈরি হতে পারে। ল্যাকটিক অ্যাসিড অর্থাৎ আমি যেটা বলতে চাইছি সেটা হলো পাইরুভিক অ্যাসিডটা অসম্পূর্ণভাবে জারিত হয়ে দুইটা জিনিস তৈরি করতে পারে। একটা হচ্ছে ইথানল ও কার্বন ডাই অক্সাইড, অর্থাৎ ইথানল তৈরি হলে কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। আর একটা কি বলতো ল্যাকটিক অ্যাসিড, হয় এই দুইটা তৈরি করবে, না হলে কি এই নিচের হচ্ছে একটা তৈরি করবে। তো এবার চলো আমরা একটু বোঝার চেষ্টা করি। যেমন ইথানল বা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, এটা বেসিক্যালি ফার্মেন্টেশনে হচ্ছে ঘটে থাকে, যে ফার্মেন্টেশনে ডিহাইড্রোজিনেস এনজাইমের ক্রিয়ায় হচ্ছে এটা ঘটে। তো এই অ্যালকোহলিক যে ফার্মেন্টেশন, এখান থেকে যে কার্বন ডাই অক্সাইডটা তৈরি হয়, এখান থেকেই কিন্তু ওই যে রুটিগুলোকে ছিদ্রযুক্ত করা হয়। ওই যে আমরা যে পাউরুটি খাই ছিদ্র ছিদ্র হয়, এটা হচ্ছে বেসিক্যালি এই কার্বন ডাই অক্সাইডের কারণে হচ্ছে ছিদ্র ছিদ্র হয়। আর ল্যাকটিক অ্যাসিডটা কিভাবে, এটার একটা বাস্তব এক্সাম্পল আছে। তুমি অনেকদিন পর যখন ক্রিকেট ফুটবল বা র্যাকেট খেলতে গেছো, দেখবা মাসেলগুলো অনেক ব্যথা হয়ে যাবে। কয়েকদিন খেললে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তো অনেকদিন পর খেলার পরে কেন ব্যথা হয়? কারণ এই মাসেলের ভিতরে হচ্ছে ল্যাকটিক অ্যাসিড সিক্রেশন হয়। যখন ল্যাকটিক অ্যাসিড সিক্রেশন হয় তখন এই মাসেলগুলো হচ্ছে ব্যথা করে। তার মানে এটা হচ্ছে কি ল্যাকটিক অ্যাসিডের একটা বিষয়। তো এটা ব্যাকটেরিয়াতেও ঘটতে পারে, আবার প্রাণীতে, এই যে আমরা হচ্ছে প্রাণীর এক্সাম্পল, এটা হচ্ছে কি বলতো ঘটে। তাহলে আমাদের গ্লাইকোলাইসিস গেল, পাইরুভিক অ্যাসিডের কি বলতো অসম্পূর্ণ হচ্ছে জারণ গেল। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? ভাইকে একটু লাভ দিয়ে এবং কমেন্ট করে জানাও। কারো কোনো সমস্যা থাকলে বলা, আমি প্রয়োজনে পিছে গিয়ে বুঝাই দিয়ে আসবো। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? ভাইকে একটু লাভ দিয়ে এবং কমেন্ট করে জানাও। কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো, কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো। বলো এই পর্যন্ত ক্লিয়ার কিনা? ভাইকে একটু লাভ রিঅ্যাক্ট এবং কমেন্ট করে জানাও। কারো কোনো সমস্যা থাকলে সেটাও বলতে পারো। আমি যা পড়াইছি এতটুকুই পড়বা, এগুলো থেকে এর বাইরে কিছু পড়ার দরকার নেই। এর বাইরে থেকে আসবেও না, আর এর বাইরে পড়তে গেলে তুমি মনেও রাখতে পারবে না। ওকে, বলো এই পর্যন্ত ক্লিয়ার কিনা? ভাইকে লাভ রিঅ্যাক্ট কমেন্ট করে জানাও। আর যদি কোশ্চেন থাকে সেটাও করতে পারো, আমি বুঝাবো, সমস্যা নেই। হ্যাঁ, যদি কোশ্চেন থাকে সেটাও করতে পারো, আমি বুঝাবো, সমস্যা নাই। তাহলে দেখো আমরা কি কি পড়লাম। ওকে, কারো কোনো কোশ্চেন নাই? তাহলে আমরা নেক্সটে যাই। বারবার পড়তে হবে, আমি কিন্তু বারবার বলতেছি, এই যে বিক্রিয়া যেগুলো আছে এগুলো তুমি একবার পড়লে যে মনে থাকবে ব্যাপারটা তা না। এবার আসলে যে এতক্ষণ আমরা যা যা পড়লাম আসলে কোনটা কোথায় সংগঠিত হয় এইটা পর জানতে হবে। প্রথম কথা, তুমি একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো, মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। প্রথম জিনিসটা তুমি হচ্ছে সালোক সংশ্লেষণের যা যা পাবা সব হচ্ছে ক্লোরোপ্লাস্টে খুঁজবা। CHLO ক্লোরোপ্লাস্ট। সালোক সংশ্লেষণের যা যা পাবা সব হচ্ছে কি ক্লোরোপ্লাস্টে খুঁজবা। আচ্ছা দেখো তো
সালোক সংশ্লেষণ ক্লোরোপ্লাস্টে ঘটে। তারপরে ফটোফসফোরাইলেশন, এটা কিসের বিক্রিয়া ছিল? সালোক সংশ্লেষণের আলোক পর্যায়ের বিক্রিয়া থাইলাকয়েড মেমব্রেনে ঘটে। থাইলাকয়েড কি? ক্লোরোপ্লাস্টের অংশ। আলোক নির্ভর অধ্যায় কিসের বিক্রিয়া? সালোক সংশ্লেষণের বিক্রিয়া। দেখো থাইলাকয়েডের মেমব্রেনে ঘটে। আলোক নিরপেক্ষ অধ্যায় কিসের বিক্রিয়া? বলো, সালোক সংশ্লেষণের বিক্রিয়া। তাহলে কোথায় ঘটবে? ক্লোরোপ্লাস্টে। ক্লোরোপ্লাস্টে স্ট্রোমা। তুমি এই মাইটোকন্ড্রিয়া আর এটার সাথে প্যাচ লাগাও না। প্রথম কথা হচ্ছে স্ট্রোমা। স্ট্রোমা হচ্ছে ক্লোরোপ্লাস্টের পার্ট, আর ক্রিস্টি, ম্যাট্রিক্স এগুলো মাইটোকন্ড্রিয়ার পার্ট। ক্রিস্টি, ম্যাট্রিক্স এগুলো মাইটোকন্ড্রিয়ার পার্ট। তার মানে তুমি প্রথমে আলাদা করে নাও যে কোনগুলো সালোক সংশ্লেষণ, কোনগুলো শ্বসন। সালোক সংশ্লেষণের বিক্রিয়াগুলো ক্লোরোপ্লাস্টে ঘটবে, শ্বসনের বিক্রিয়াগুলো মাইটোকন্ড্রিয়াতে ঘটবে। শ্বসনের বিক্রিয়াগুলো কি? মাইটোকন্ড্রিয়াতে, আর সালোক সংশ্লেষণের গুলা কি? ক্লোরোপ্লাস্টে। তাহলে দেখো এই প্রথম চারটা এরা সালোক সংশ্লেষণের কোথায় করতেছে? ক্লোরোপ্লাস্টে করতেছে। আর পরের গুলা দেখো, এই যে এখানে তুমি যা দেখতেছো সব হচ্ছে শ্বসনের বিক্রিয়া। এই যে শ্বসন সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়াতেও কিন্তু ঘটে। ওই যে আমরা গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে দেখলাম যে সাইটোপ্লাজম এবং সাইটোপ্লাজমে ঘটতেছে। গ্লাইকোলাইসিস টোটালি সাইটোপ্লাজম। তারপর দেখো পাইরুভিক অ্যাসিডের জারণ, ওই যে আমরা পড়লাম পাইরুভিক অ্যাসিডের জারণ, মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স, ক্রেবস চক্র, সাইট্রিক অ্যাসিড চক্র, মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স, ইটিএস ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, মাইটোকন্ড্রিয়ার মেমব্রেনে, অক্সিডেটিভ ফসফোরাইলেশন, এটা কি? মাইটোকন্ড্রিয়ার ক্রিস্টিতে। এটা কি বলতো? মাইটোকন্ড্রিয়ার ক্রিস্টিতে। তার মানে একদম সহজ হিসাব যে আমরা যদি দেখি তোমার হচ্ছে সালোক সংশ্লেষণ, তাহলে হচ্ছে কি? ক্লোরোপ্লাস্ট। আর যদি আমরা দেখি শ্বসন, তাহলে আমরা চলে যাব কি? মাইটোকন্ড্রিয়ায়। তারপরে এটাকে তুমি একটা একটা করে ইন্ডিভিজুয়ালি মনে রাখতে পারবে না। এটাই হচ্ছে সহজ সিস্টেম, যে তুমি যদি দেখো যে তোমাকে বিক্রিয়াগুলো দিছে সালোক সংশ্লেষণের, তাহলে তুমি ক্লোরোপ্লাস্টকে খুঁজবা। আর তোমাকে দিছে হচ্ছে শ্বসনের, তখন তুমি মাইটোকন্ড্রিয়াকে খুঁজবা। তখন তুমি কি বলো তো? মাইটোকন্ড্রিয়াকে খুঁজবা। ওকে, এবার আসো যে গ্লাইকোলাইসিস শ্বসনে, এটা বেসিক্যালি সবাত শ্বসনের একটা চার্ট। এই সবাত শ্বসনের হচ্ছে উৎপাদিত এটিপি নিয়ে আমরা যদি কথা বলি, গ্লাইকোলাইসিসের 6টা, অ্যাসিটাইল কোয়েতে 6টা, ক্রেবস চক্রে হচ্ছে 24টা। পরীক্ষায় অনেক সময় আসে যে কোথায় সবচেয়ে বেশি এটিপি তৈরি হয়, অ্যান্সার কিন্তু কি? ক্রেবস চক্র। বুঝতে পারছো? এবার দেখো গ্লাইকোলাইসিসে হচ্ছে 4 আর 2 কত বলতো? 6। গ্লাইকোলাইসিসে 8টা তৈরি হয়, 8টার মধ্যে 2টা খরচ হয়ে যায়, আর হচ্ছে 6টা হচ্ছে আমরা পাই। তোমাকে যদি জিজ্ঞেস করে গ্লাইকোলাইসিসের নিট উৎপাদন কত, তুমি অ্যান্সার করবা 2। বইয়ে এইভাবে লেখা আছে, সরাসরি এটাই অ্যান্সার করে দিবা। বইয়ে লেখা আছে কিন্তু সুন্দর করে যে নিট উৎপাদন 2 এটিপি প্লাস 2 অণু NADH2, কিন্তু এইটা আর চোখ দিয়ে দেখে না মানুষ। ঠিক আছে, এই পরীক্ষায় অপশন গুলো ওইভাবেই সেট করে যে 2 অণু এটিপি। আমি দেখছি পরীক্ষার কোশ্চেন গুলো, অথচ কিন্তু এটা উচিত হওয়া ছিল 2টার যোগফল, কিন্তু না হয়ে এই শুধু হচ্ছে এটা 2 এটিপি। টিচাররা ওইটা দেখে ওইটা দিয়েই হলো অপশন সেট করে দেয়। সো এটা হচ্ছে মনে রাখবে। তারপর হচ্ছে দেখো অ্যাসিটাইল কোয়েতে কয়টা? 6 অণু এটিপি। তারপর হচ্ছে তোমার ক্রেবস চক্রে কয়টা? 18, 8 4 22, আর হচ্ছে কত বলতো? 2। এই হচ্ছে কত? 24। তাহলে 24 6 30, আর 6 কত? 36। এই সবাত শ্বসনে আমরা কয়টা পাচ্ছি? 36 পাচ্ছি। তার মানে সবাত শ্বসনের টোটাল উৎপাদ কত? 6 অণু কার্বন ডাই অক্সাইড, 36 অণু কি বলতো? এটিপি। 1 অণু NADH2 সমান 3 অণু এটিপি, 1 অণু জিটিপি সমান 1 অণু এটিপি, 1 অণু FADH2 সমান হচ্ছে 2 অণু এটিপি। এই জিনিসগুলো আমরা একটু মনে রাখবো। এরপর আসা ফার্মেন্টেশন বা হচ্ছে গাজন। ফার্মেন্টেশন বা হচ্ছে গাজন, এই প্রক্রিয়াটাকে বেসিক্যালি বলা হচ্ছে জাইমোলজি। জাইমোলজির জনক হচ্ছে কি বলতো? লুই পাস্তুর। তো আমরা 1 নম্বর পয়েন্টে বলতেছিলাম যে পাউরুটি শিল্পে কার্বন ডাই অক্সাইড তৈরি করা হয়, ওই যে ফার্মেন্টেশন বা গাজন ঘটে ইথানল তৈরি করা হয়। ইথানল তৈরি করতে হচ্ছে তোমার কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, সেই কার্বন ডাই অক্সাইড দিয়ে হচ্ছে এই পাউরুটিকে কি সিদ্ধ করা হয়। এই বিক্রিয়াতে হচ্ছে একটা এনজাইম লাগে, এনজাইমটার নাম হচ্ছে জাইমেস। এনজাইমটার নাম হচ্ছে কি? জাইমেস। এই এনজাইমটা পাওয়া যায় হচ্ছে একটা সাবস্ট্রাক্ট থেকে, সাবস্ট্রাক্টটার নাম হচ্ছে স্যাকারোমাইসিস। সাবস্ট্রাক্টটার নাম কি? স্যাকারোমাইসিস। সাবস্ট্রাক্টটার নাম কি বলতো? স্যাকারোমাইসিস। তাহলে স্যাকারোমাইসিস সাবস্ট্রাক্ট থেকে আমরা কি পাচ্ছি? জাইমেস পাচ্ছি। তারপর দেখো দুধের সাথে দধি তৈরি, ল্যাক্টোব্যাসিলাস আর স্ট্রেপ্টোকক্কাস, 2টা ব্যাকটেরিয়া হচ্ছে দুধের মধ্যে
তোমার 37 থেকে 38 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 3 থেকে 5 ঘন্টার মধ্যে দুধ থেকে দধি তৈরি করে ফেলতে পারে। এটা একটা ফার্মেন্টেশনের প্রসেস। এটাও কি বলতো, ফার্মেন্টেশনের প্রসেস। দেখো কিছু দুগ্ধজাত পণ্য দক্ষিণ পশ্চিম এশিয়ার কেফির, তুরস্কের তারহানা, স্ক্যান্ডিনেভিয়ার তিত্তি, এগুলো মনে রাখবে, এগুলো কিন্তু পরীক্ষা আসে যে তিত্তি এটা কি, তিত্তি হচ্ছে কি একটা দুগ্ধজাত পণ্য, তারপর হচ্ছে কেফির কি, তারহানা কি, এগুলো কিন্তু মনে রাখতে হবে। ওকে, তারপর আসো, অ্যালকোহল তৈরিতে ব্যবহৃত হয় ইস্টের সাহায্যে আঙ্গুর থেকে ওয়াইন, আপেল থেকে সিডার, ধান থেকে স্যাক, আর মেসকাল থেকে হচ্ছে সেন্সরি প্ল্যান্ট থেকে হচ্ছে কি মেসকাল। এই পয়েন্টগুলো হচ্ছে মনে রাখবা। তারপরে কিছু অ্যান্টিবায়োটিক তৈরি করা হয়, এইটা বেশি আসে। ব্যাসিলাস মেগাথেরিয়াম ব্যাকটেরিয়া চা, তামাক, কফি প্রক্রিয়াজাতকরণে ইউজ করা হয়, এগুলো হচ্ছে একটু দেখবা। তারপর দেখো দক্ষিণ আফ্রিকার কিওরহা মাছ হতে তৈরি, জাপানে কাৎসুবিশি, এটা এবার আসছিল দেখলাম জাহাঙ্গীরনগরে সম্ভবত আসছিল, যে হচ্ছে কাৎসুবিশি, এটা কি মাছ থেকে তৈরি একটা খাবার, বুঝতে পারছো, কাৎসুবিশি। এইগুলো রিডিং টাইপের পড়া আর কি। এবার আসো শ্বসনিক হার। শ্বসন মানে কি, কি পরিমাণ অক্সিজেন হচ্ছে প্রবেশ করতেছে আর কি পরিমাণ কার্বন ডাই অক্সাইড হচ্ছে কি বের হয়ে যাচ্ছে, এটা যে একটা অনুপাত, এটাকে আমরা কি বলে থাকি, শ্বসনিক হার বলে থাকি। তো এই শ্বসনিক হারের মধ্যে হচ্ছে গ্লুকোজের এই অনুপাতটা হচ্ছে 1। গ্লুকোজের এই অনুপাতটা কত বলতো, 1। কোন শ্বসনে, সবাতে, সবাতের ক্ষেত্রে গ্লুকোজের এই অনুপাতটা হচ্ছে কত বলতো, 1। তারপরে আমরা যদি দেখি সাইট্রিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, সাইট্রিক, তারপরে হচ্ছে কি ম্যালিক অ্যাসিড, ঠিক আছে, এদের অনুপাতটা হচ্ছে 1.33। সাইট্রিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, এদের অনুপাত কি বলতো 1.33। তারপরে হচ্ছে টার্টারিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড 1.6, টার্টারিক অ্যাসিড হচ্ছে 1.6। পামিটিক অ্যাসিড, পামিটিক অ্যাসিড হচ্ছে 0.7। তারপরে হচ্ছে তোমার ওলিক অ্যাসিড, ওলিক অ্যাসিড হচ্ছে 0.7 অন। ওলিক অ্যাসিড কত বলতো 0.7 অন। আর সবচেয়ে বেশি হচ্ছে অক্সালিক অ্যাসিডের 4, বুঝতে পারছো, অক্সালিক অ্যাসিডের হচ্ছে কি 4। এই তথ্যগুলো মনে রাখবা যে শ্বসনে হচ্ছে হার কত আর কি, গ্লুকোজের 1, সাইট্রিক, তারপর হচ্ছে ম্যালিক অ্যাসিডের 1.33, টার্টারিক অ্যাসিডের 1.6, পামিটিক অ্যাসিড 0.7, ওলিক অ্যাসিড কি 0.7 অন। এটা হচ্ছে লিখে দেই সুন্দর করে, দাঁড়াও 0.7, 0.7 অন। আর হচ্ছে অক্সালিক অ্যাসিড কি বলতো 4, অক্সালিক অ্যাসিড হচ্ছে 4। ওকে, এবার আসো আমরা প্রভাবক নিয়ে কথাবার্তা বলি। যে শ্বসন বললাম না, তাহলে শ্বসনের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক কার কার, খেয়াল করো, শ্বসনের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক। ওকে, দেখো একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড যদি বেশি থাকে ভিতরে তাহলে কি শ্বসন কম হবে। আরেকটা হচ্ছে কোষের বয়স, অর্থাৎ অর্থাৎ কি বলছি বলতো, কোষের বয়স যদি বেশি হয়, কোন একটা কোষ যদি বয়স্ক হয়ে যায় তাহলে তার হচ্ছে কি হবে বলতো, যে কোষ বয়স হয়ে গেলে তার প্রোডাক্টিভিটি কমে যাবে, সে হচ্ছে শ্বসন কি করবে বলতো কম করবে, সে শ্বসন কম করবে, তার প্রোডাক্টিভিটি কি বলতো কমে যাবে। সেই পয়েন্টগুলো মনে রাখবা, এগুলো হচ্ছে পরীক্ষায় আসবে যে শ্বসনের দুইটা হচ্ছে শ্বসনের দুইটা ব্যস্তানুপাতিক। আমি কিন্তু প্রত্যেকটা টপিকসেরই হচ্ছে তোমাদেরকে ব্যস্তানুপাতিক হচ্ছে প্রভাবগুলো পড়ায় দিছি, সমানুপাতিক পড়ার দরকার নাই, পরীক্ষায় ব্যস্তানুপাতিকটা চাইবে। আর এই দুইটা এগুলা বাদ দিয়ে, মানে ব্যস্তানুপাতিক বাদ দিয়ে যদি কোনো প্রভাবকের সাথে সম্পর্কের কথা বলে চোখ বন্ধ করে সমানুপাতিক দিয়ে আসবা, চোখ বন্ধ করে কি বলতো সমানুপাতিক দিয়ে আসবা। শ্বসনের অপটিমাম টেম্পারেচার কত, 20 থেকে 35, এটা হচ্ছে শ্বসনের অপটিমাম টেম্পারেচার হচ্ছে 20 থেকে 35। আর সালোক সংশ্লেষণের ক্ষেত্রে হচ্ছে অপটিমাম টেম্পারেচার কিন্তু 22 থেকে 35। সালোক সংশ্লেষণের ক্ষেত্রে কত, 22 থেকে 35। ওকে, এবার দেখে আনসার করো, আবাসিক অণু হিসেবে পরিচিত কোনটা, আনসার করো, আনসার করো। অ্যান্সার করো, অ্যান্সার করো দেখি। আবাসিক অণু হিসেবে পরিচিত কোনটা? আচ্ছা,
এই যে আমরা একটু আগে পড়ছি অক্সালো অ্যাসিটিক অ্যাসিডকে আবাসিক অণু। তারপরে দেখো গ্লাইকোলাইসিসের কোন বিক্রিয়া একমুখী? 1, 3, 9। তার মানে কি সবগুলোই হচ্ছে কি একমুখী। তারপরে ক্রেব চক্রে প্রতি অণু গ্লুকোজ থেকে কত অণু FADH2 তৈরি হয়? ক্রেব চক্রে প্রতি অণু হচ্ছে গ্লুকোজ থেকে হচ্ছে তোমার হচ্ছে কয় অণু FADH2 তৈরি হয়? এই দেখো কই গেল ক্রেব চক্র, ক্রেব চক্র, ক্রেব চক্র, ক্রেব চক্র। এই এখান থেকে দেখো যে প্রতি অণু হচ্ছে গ্লুকোজ থেকে কয় অণু FADH2? ও ওখানে নাই। বলো দেখি এটা কত? এটা বলো প্রতি অণু গ্লুকোজ থেকে কয় অণু FADH2 তৈরি হয়? 3 নাম্বারটা বলো। হ্যাঁ 2 অণু কিন্তু ঠিক আছে, এই যে 2 অণু তৈরি হয়। তারপরে দেখো এটা বলো নিচের কোনটি ম্যালিক অ্যাসিডের শ্বসনিক হার RQ? বুঝতে পারছো? রেসপিরেটরি কোশেন্ট, শ্বসনিক হার। তাহলে দেখো ম্যালিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড কত বলো? ম্যালিক অ্যাসিড কত বলো? ম্যালিক অ্যাসিডটা বলো, বলো তো। আমরা মাত্র দেখলাম আমরা ম্যালিক অ্যাসিডটা, ম্যালিক অ্যাসিড পাওয়া যায় কিন্তু আপেলে, টার্টারিক অ্যাসিড হচ্ছে তেঁতুলে, সাইট্রিক অ্যাসিড হচ্ছে কি বলো? সাইট্রিক অ্যাসিড লেবুতে। এটা বলো ম্যালিক অ্যাসিড 1.33 না? আমরা মাত্র দেখে আসলাম। এই যে ম্যালিক অ্যাসিড কই? এই যে ম্যালিক অ্যাসিড 1.33। আচ্ছা গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট এই বিক্রিয়া কোন এনজাইম দ্বারা হচ্ছে প্রভাবিত হয়? বলো। অনেকগুলো আছে লাস্ট এটা গ্লুকোজ 6 ফসফেট থেকে হচ্ছে ফ্রুক্টোজ 6 ফসফেট। এই যে দেখো এটা কই থেকে দিছে? কই গেল? গ্লুকোজ 6, এই যে দেখো গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট, ফসফোগ্লুকো আইসোমারেস, ফসফোগ্লুকো আইসোমারেস। তাহলে এখানে দেখি কি আছে? এর আছে কি হাইড্রোলেস। ও অপশন দুটাই হাইড্রোলেস। এই যে এটা অপশন বি নাম্বারে ভুল করছে, এটা হচ্ছে আইসোমারেস হবে, বি নাম্বার অপশনটা আইসোমারেস। এই যে বি নাম্বার অপশনটা ভুল করছে, ঠিক আছে? তো আইসোমারেস। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টার।